বাংলাদেশ এই মুহূর্তে কেন মক্কা এগ্রিমেন্টে যোগ দিতে চাচ্ছে, পাশাপাশি হচ্ছে এটা ইন্ডিয়াকে চাপে ফেলার কৌশল কিনা এবং সম্ভাব্য কী কী ঝুঁকি থাকতে পারে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে কিছুদিন আগে মক্কা এগ্রিমেন্ট নামে একটা অ্যালায়েন্স গঠিত হয় অনেকটা নেটো স্টাইলে, যেখানে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান ছিল। অনেকেই বলার চেষ্টা করতেছিল যে নেটোতে যেই রকমটা হয় আর্টিকেল 5 অনুযায়ী যদি কোনো দেশের উপর আক্রমণ করা হয়, বাকি যে 32টা দেশ মিলে নেটো সবার উপরে আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং কোনো দেশের টেরিটরির উপর যদি অ্যাটাক হয় বাকি দেশগুলো মিলে এটা প্রতিহত করবে এবং ইনস্ট্যান্ট মিলিটারি একটা অ্যাটাক হবে। এটা একটা বলার বিভিন্ন মাধ্যম যেটা বলার চেষ্টা করতেছে নেটো হচ্ছে একটা হার্ড অ্যালায়েন্স। তবে এখানে যে মক্কা এগ্রিমেন্টটা এটা হার্ড অ্যালায়েন্স না, এটা হচ্ছে সফট অ্যালায়েন্স। এটা একটা পলিটিক্যাল ডিটারেন্স এবং এটা পরামর্শ সাপেক্ষে। ধরেন এই যে 3টা দেশ মিলে মক্কা এগ্রিমেন্টে ঢুকলো, যদি কোনো দেশের উপর আক্রমণ হয় সেই ক্ষেত্রে পরামর্শ সাপেক্ষে তারা সামনের দিক দিয়ে এগোবে। বিষয়টা এমন না নেটো যেরকমটা ইনস্ট্যান্ট অটোমেটিক সামরিক যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে ওই রকম না, কিন্তু এখানে পরামর্শ সাপেক্ষে এবং আলোচনা সাপেক্ষে একজন আরেকজনকে প্রোটেক্ট করবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই সৌদি আরবের উপর বিভিন্নভাবে হুতির দ্বারা অ্যাটাক হচ্ছে। অনেকেই বলার চেষ্টা করতেছে যে তাহলে এইখানে মক্কা এগ্রিমেন্ট কেন কাজ করতেছে না। আপনারা জানেন এইখানে তুরস্ক এবং পাকিস্তান ওদের নিজেদেরও কিন্তু বিতর্কত অনেক সমস্যা রয়েছে। পাকিস্তান বেলুচিস্তান, আজাদ কাশ্মীর, তারপরে এই দিক দিয়ে আপনারা তুরস্ক জানেন যে ইতিমধ্যে ইসরায়েলের সাথে জড়িয়ে গিয়েছে। তারা এসে ইয়েমেনের সাথে যুদ্ধ করবে এই ধরনের পরিস্থিতি বাস্তবিক পক্ষে নাই, যার জন্য এটাকে সফট অ্যালায়েন্স হিসেবেই বিবেচিত করা হচ্ছে। সরাসরি নেটোর মতো, কিন্তু কিছু মৌলিক পার্থক্য এখানে রয়েছে। এখন বাংলাদেশ কেন এখানে যোগ দিতে চাচ্ছে একটু ডিটেলস আলোচনা করে। আপনারা জানেন যে বাংলাদেশ এইখানে যদি যোগ দেয় কয়েকটা ব্যাপার ঘটতে পারে। আপনারা জানেন যে যেহেতু পাকিস্তান আমাদের পাশাপাশি একটা দেশ, আমাদের নেইবারিং কান্ট্রি, একেবারেই ইন্ডিয়ার পরবর্তী দেশ, যদি বাংলাদেশের উপর কোনো ধরনের, যদি বাংলাদেশ জয়েন করে মক্কা এগ্রিমেন্টে, বাংলাদেশের উপর কোনো দেশ অ্যাটাক করে, সেই ক্ষেত্রে পাকিস্তানেই হয়তোবা প্রাথমিকভাবে এই রেসপন্সটা করবে। এখন এটা নিয়ে ইন্ডিয়া চাপে থাকার কারণটা কি? ইন্ডিয়া এখানে চাপ কেন অনুভব করবে? দেখেন ইতিমধ্যেই ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশ যে মক্কা এগ্রিমেন্টে জয়েন দিবে এই ব্যাপারে ইন্ডিয়ার পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। তো কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের যে রংপুর অঞ্চল বা শিলিগুড়ি করিডোর, এটা নিয়ে ইন্ডিয়ারও যেরকম একটা অস্বস্তির জায়গা রয়েছে। পাশাপাশি ওই অঞ্চল কেন্দ্রিক কিছু ইন্ডিয়া থেকে কিছু বিশ্লেষকরা যেটা মনে করতেছিল যে চিকেন নেককে আরও শক্তিশালী করার জন্য অলরেডি ইন্ডিয়া এখানে অনেক ধরনের সামরিক উপস্থিতি বা সব কিছু নিশ্চিত করেছে। তারপরও কিছু বিশ্লেষক যেটা ধারণা দিচ্ছিল যে চিকেন নেককে আরেকটু বড় করার জন্য রংপুরকে কিনে নেওয়া বা রংপুরকে দখল করা, এই ধরনের আইডিয়া শেয়ার করতেছিল ইন্ডিয়ার কিছু বিশ্লেষক। তো এই যে বিষয়টা, তো এখানে যদি ইন্ডিয়া কোনো সময়, যদিও এই ধরনের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নাই, তবে যদি ইন্ডিয়ার পক্ষ থেকে এই ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়, সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে মক্কা যে এগ্রিমেন্টটা এটা একটা সুরক্ষা দিতে পারে। তো যদিও এখানে আসলে ওই ধরনের পরিস্থিতি নাই, কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে যে বাংলাদেশ যদি এই মক্কা এগ্রিমেন্টে যোগ দেয় কিছু ঝুঁকিও তৈরি করবে। ধরেন বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে সম্পর্ক, এটা হয়তো বা তলানিতে গিয়ে পৌঁছেছে, তবে এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করবে এই ধরনের পরিস্থিতি বাস্তবিকত্বে এখানে নেই। যদি বাংলাদেশ মক্কা এগ্রিমেন্টে যোগ দেয়, আপনারা জানেন যে মিডল ইস্টে অলরেডি সরাসরি যুদ্ধ চলতেছে এবং সৌদি আরবের উপর বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে। পাশাপাশি তুরস্কের উপরও
সরাসরি দেশে আক্রমণ হচ্ছে না, কিন্তু সিরিয়াতে আক্রমণ ইতিমধ্যে ইসরায়েল করে ফেলেছে। পাশাপাশি ধারণা করা হচ্ছে আরও আক্রমণ হবে সিরিয়ার ছাড়াও। এইখানে আপনারা জানেন যে গ্রিক সাইপ্রাস, ওইখানেও তুর্কির অনেকগুলো বেজ রয়েছে, ওইখানে হয়তোবা ইসরায়েল অ্যাটাক করবে। তার মানে হচ্ছে তুরস্ক এবং সৌদি আরব সরাসরি ইতিমধ্যে যুদ্ধে লিপ্ত। মক্কা এগ্রিমেন্টে যদি বাংলাদেশ জয়েন দেয়, সেই ক্ষেত্রে যদি সৌদি আরব এখানে বলে ওঠে যে এখানে সরাসরি এসে যুদ্ধ করতে হবে, এইরকম একটা কনসালটেশন নেওয়ার পরে যদি পরামর্শ করে যদি বলা হয় যে বাংলাদেশ এখানে মিলিটারি পাঠাতে হবে, তাহলে কিন্তু কোনো উপায় থাকবে না, বাংলাদেশকে অবশ্যই এখানে যুদ্ধ করতে হবে গিয়ে। আপনারা জানেন যে সৌদি আরব কিছুদিন আগেও লোহিত সাগরের যে বাবল মান্দে বেরিয়াতে প্রতিনিয়ত সৌদি আরবের জাহাজ আক্রমণের শিকার হচ্ছিল, ওই অঞ্চলে জাহাজগুলা চলাচলের জন্য 14টা দেশ মিলে একটা কোয়ালিশন গঠন করেছিল, জোট গঠন করেছিল, যাতে করে জাহাজগুলোর চলাচল নিরাপদভাবে নিশ্চিত হয়। তো মক্কা এগ্রিমেন্টে যদি সরাসরি সৌদি আরব বলে বসে যে বাংলাদেশের মিলিটারি এখানে পাঠাতে হবে, সেই ক্ষেত্রে বাংলাদেশের কোনো কিছু করার থাকবে না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রায় 35 লক্ষেরও মানুষ সৌদি আরবে কাজ করে। পৃথিবীর যতগুলো দেশ রয়েছে সবচাইতে বেশি প্রবাসী হচ্ছে, বাংলাদেশি প্রবাসী হচ্ছে সৌদি আরবে। তার মানে হচ্ছে সৌদি আরবের কথা আমাদের শুনতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই। তো ঝুঁকিটা হচ্ছে ঠিক এই জায়গায়, যদি বাংলাদেশ জয়েন করে সৌদি আরব সত্যি সত্যি বলে বসে যে আপনার মিলিটারি পাঠান, তখন কিন্তু কোনো কিছু করার থাকবে না, মিলিটারি এখানে পাঠাতে হবে। আর এদিকে এটা সত্য যে ইন্ডিয়াকে চাপে ফেলার এটা একটা কৌশল। যখন বাংলাদেশ মক্কা এগ্রিমেন্টে জয়েন দিবে, ইন্ডিয়া কিছুটা চাপে থাকবে, কিন্তু এইখানে ঝুঁকিটা ওই রকম না যেখানে মিডল ইস্টের ঝুঁকিটা রয়েছে। দেখা যাক কি হয়, এটা হয়তো বা বাংলাদেশের যে সিদ্ধান্ত এটার উপর নির্ভর করবে যদি মক্কা এগ্রিমেন্টে জয়েন দেয়। তারপরে আসি আমাদের ইরান এবং আমেরিকার বর্তমান পরিস্থিতি। আপনারা জানেন যে ইতিমধ্যে একজন আরেকজনকে কিভাবে অর্থনৈতিক চাপে ফেলা যায় ওই ধরনের পরিকল্পনা করে যাচ্ছে, এবং আমেরিকার পক্ষ থেকে সবচাইতে বড় স্যাংশন দেওয়ার হুমকিও চলে এসেছে। এবং আরাকচি যেই কথাটা বলল, ইরানের যে ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি, যে 2012 সাল থেকেই ইরানের উপর বড় ধরনের স্যাংশন চলে আসছে, অতএব এই ধরনের স্যাংশন এখন আর ইরানের উপরে টিকবে না। ইরান এটা অনেকটা স্যাংশন সইতে অভ্যস্ত হয়ে গিয়েছে, এবং ইরানের অর্থনীতি হয়তোবা ওইভাবে কোলাপস করবে না, যেটা আব্বাস আরাকচি বোঝানোর চেষ্টা করেছে। তারপরে আসি, আপনারা জানেন যে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে বর্তমান পরিস্থিতি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সিরিয়ার ভিতরে তুরস্কের সেনাবাহিনীকে, তুরস্কের ট্রুপসকে টার্গেট করে এখানে বিমান হামলা চালানো হয়, এবং এখানে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। তো এখানে ধারণা করা হচ্ছে যে ইসরায়েল তুরস্কের উপর বিভিন্নভাবে আক্রমণ করবে। ইসরায়েল এটা ভালো করেই জানে তুরস্ক একটা নেটোর অন্তর্ভুক্ত দেশ, সরাসরি হয়তো বা তুরস্কে অ্যাটাক করবে না, কিন্তু তুরস্কের যে বিভিন্ন জায়গায় বেস রয়েছে, সামরিক উপস্থিতি রয়েছে, ওই জায়গাগুলোতে অ্যাটাক করবে। যেমন সিরিয়া হতে পারে, এটা হতে পারে গ্রিক সাইপ্রাস। তো আপনারা জানেন যে আমেরিকা সরাসরি ইরানের সাথে যুদ্ধ করতেছে। এই অবস্থায় কিন্তু নেটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ হচ্ছে না, কারণ হচ্ছে আমেরিকা আর যে টেরিটরি, এইখানে কিন্তু ইরান অ্যাটাক করে নাই। ইরান অ্যাটাক করছে আমেরিকার যে বেজগুলা, মিডল ইস্টের বেজ, এইগুলাতে অ্যাটাক করছে। সরাসরি যদি আমেরিকায় অ্যাটাক করতো ইরান, তখন সেই ক্ষেত্রে নেটোর বাকি সদস্যরাও হয়তোবা যুদ্ধে জড়িয়ে পড়তো। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে চেষ্টা করেছে বাকি নেটোর যে বাকি সদস্যগুলা, ওইগুলাকে মিডল ইস্টের যুদ্ধে জড়ানোর জন্য, যদিও এটা অ্যাক্টিভ হয় নাই, আর্টিকেল 5 এটা অ্যাক্টিভ হয় নাই। তো তেমনটাই করতে পারে তুরস্কর ক্ষেত্রেও। ইসরায়েল হয়তোবা তুরস্কের বিভিন্ন বেজে আক্রমণ করবে, সরাসরি হয়তোবা আক্রমণ নাও করতে পারে। অনেকেই ধারণা করতেছে এটা একটা বড় ধরনের ইস্যু তৈরি করবে, যে ইস্যুটাকে কেন্দ্র করে
হয়তোবা সামনের নির্বাচনে নেতানিয়াহু জিতার জন্য ট্রাই করবে। তুরস্কের সাথে যে একটা কনফ্লিক্ট, যুদ্ধ, এইটাকে একটা সুযোগ হিসেবে নিতে পারে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এটাকে একটা বিশাল প্রায়োরিটি হিসেবে দেখিয়ে যে না, আমরা যেটা চাচ্ছি মিডল ইস্টে সেটাই হচ্ছে। তো এই ধরনের একটা সুযোগ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আপডেট। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।